নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে করমণ্ডল স্পেশালিটি ফার্টিলাইজার ইউটিউব পেজে স্বাগত। আমার নাম পার্থপ্রতিম পাল। আমি করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডে বিগত 5 বছর ধরে কৃষিবিদ হিসাবে কাজ করছি। আজকের ভিডিওতে আমরা আমাদের ফসলগুলোতে সালফার ব্যবহারের সুবিধা এবং উপকারিতা সম্পর্কে জানব। আপনাদের তো জানা আছে, এনপিকের পরেই চতুর্থ গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সালফার, যা গাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়। কিন্তু আজকাল আমাদের কৃষকেরা এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দিই না। আমরা শুধু এনপিকে সারের উপরই বেশি গুরুত্ব দিই, আর সেটাই আমাদের জমিতে ব্যবহার করি। এই ভিডিওটির মাধ্যমে আমরা বুঝতে পারব যে যদি আমাদের জমিতে সালফার না দেওয়া হয় তাহলে আমাদের গাছপালা আর ফসলের কোথায় কোথায় কী কী ক্ষতি হতে পারে। আজকের সময়ে মাটির গুণগত মান ক্রমশ কমছে। ভালো মাটি, যার পিএইচের মান প্রায় 6.5 থেকে 7 হওয়া উচিত, আজকাল অনেক ফসলের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে কখনো তা 8-এর বেশি হয়ে যাচ্ছে বা কখনো 5-এর কম হয়ে যাচ্ছে। এমন সময় যখন আমরা সালফারকে আমাদের মাটিতে ব্যবহার করি, তখন ওই সারে থাকা এলিমেন্টাল সালফারগুলি থায়োবক্সিলাস স্পিসিস অক্সিডাইজ করে সেটা সালফেট আয়নে রূপান্তরিত করে। এই সালফেট আয়ন রিডাকশনের পর H2SO4 নামক অ্যাসিড তৈরি করে, আর এই অ্যাসিড ধীরে ধীরে আমাদের যে মাটিটা ক্ষারীয় হয়ে গেছে তার পিএইচকে 7-এর দিকে নিয়ে আসে, আর পিএইচ 7-এ পৌঁছলে আমাদের ফসলের গুণগত মান, তাদের বৃদ্ধি আর উৎপাদন সবই ভালো হতে শুরু করে। একটা গাছের পুরো জীবনকালে প্রায় 20 ধরনের অ্যামিনো অ্যাসিড লাগে, আর এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে দুটো অ্যামিনো অ্যাসিড, যেটা হচ্ছে সিস্টাইন আর মিথোনাইন, যা সালফার ছাড়া তৈরি হয় না। গাছের মধ্যে প্রায় 90% সালফার এই দুই অ্যামিনো অ্যাসিডেই জমে থাকে। এই দুইটি অ্যামিনো অ্যাসিড গাছের মধ্যে অনেক কাজ করে এবং অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আগে মেথিওনাইনের কথা বলি। মেথিওনাইন সেল ডিভিশন, সেল ওয়ালের সিনথেসিস, ক্লোরোফিল সিনথেসিস আর মেমব্রেন তৈরিতে কাজ করে। কোনো ফল পাকাতে হলে এথিলিন হরমোনের ভূমিকা প্রচণ্ড রকমভাবে বেড়ে যায়, আর এই হরমোন মিথোনিয়ান ছাড়া তৈরিই হতে পারে না। মিথোনিয়ান অনেক গ্লুকোসিডেট নামক যৌগের গ্রোথ ও ডেভেলপমেন্টে কাজ করে, যা পরে প্যাথোজেন ও কীটপতঙ্গের বিরুদ্ধে ডিফেন্সে সাহায্য করে। তার উপরে আমরা কথা বলি সিস্টেডাইন নামের অ্যামিনো অ্যাসিডের, যা অনেক ভিটামিন, কোফ্যাক্টর, অ্যান্টিঅক্সিডেন্ট আর অনেক ডিফেন্স কম্পাউন্ড তৈরি করতে সাহায্য করে। এটা প্রোটিন আর গ্লুটাথিয়নের সিনথেসিসেও সাহায্য করে, যেটা পরে ক্লোরোফিল তৈরি করে। আমাদের গাছগুলো ক্লোরোফিলের কারণে সবুজ রং ধারণ করে। যদি কোনো গাছে ক্লোরোফিল কম থাকে বা না থাকে, তাহলে সেটা হলুদ বা অন্য কোনো রঙে হয়ে যায়। যে কোনো গাছই সবুজ হয় ক্লোরোফিলের কারণে, আর এই ক্লোরোফিল সালফার ছাড়া তৈরি হয় না। সালফার থেকে অ্যামিনো অ্যাসিড মিথোনাইন তৈরি হয়, আর এই অ্যামিনো অ্যাসিড মিথোনাইন SM তৈরি করে। ঠিক এইটাই ক্লোরোফিল তৈরিতে কাজ করে। ক্লোরোফিলের মধ্যে বিভিন্ন ধরনের আয়রন, সালফার, প্রোটিন থাকে, যেগুলোর স্ট্রাকচারের ওপরই পুরো ক্লোরোফিলের কাঠামো নির্ভর করে। তাহলে সহজ কথায় বলতে গেলে, যদি আপনাদের গাছের মধ্যে সালফার না থাকে, তাহলে আপনাদের গাছ সবুজ হবে না। আপনাদের সবারই জানা যে কোনো জীব, প্রাণী বা গাছে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, আর এই প্রোটিন মানুষের মতো গাছের বৃদ্ধিতেও অনেক কাজে লাগে, আর এই প্রোটিন সালফার ছাড়া তৈরি হয় না। সালফার তেল তৈরিতে খুব কাজে লাগে। সালফার গ্লুকোসিনেট আয়ন তৈরি করে, আর এই গ্লুকোসিনেট আয়ন হাইড্রোলাইসিসের পরে তেল তৈরি করে। সালফার তিলসহ বিভিন্ন ফসলের তেল বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সালফারের গ্লুকোসিনেট আয়ন তৈরি করে এই গ্লুকোসিনেট আয়ন হাইড্রোলাইসিসের পরে গাছের তেলের পরিমাণ বাড়ায়। তেল সংরক্ষণ অঙ্গগুলোর সিনথেসিসের কাজ করে। এই টেবিলে আপনি ফসলগুলো এবং তাদের তেলের পরিমাণ সম্পর্কে তথ্য পাবেন। যেমন আপনি দেখতে পাবেন, বাদামে তেলের পরিমাণ প্রায় 45%, সর্ষেতে প্রায় 50%, সোয়াবিনে তেলের পরিমাণ থাকে প্রায় 20%। তিল জাতীয় ফসলগুলো নিয়ে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে এই ফসলগুলিতে যদি আমরা সালফার ব্যবহার না করি, তাহলে তেলের পরিমাণ কমে যেতে পারে। যদি আমরা বিজ্ঞানীদের কথা মানি, তাহলে সালফার ফার্টিলাইজার ব্যবহার করলে আমাদের গাছগুলোয় প্রায় 5% বেশি তেল উৎপন্ন হতে পারে। আমরা অনেক ধরনের এমন ফসল ফলাই যেখানে স্বাদ আর গন্ধ খুবই গুরুত্বপূর্ণ।
আর এসব ফসলের স্বাদ বা গন্ধ যদি কমে যায় তো ভালো দাম পাওয়া আমাদের পক্ষে সমস্যা হয়, মানও অনেক কমে যায়। যদি আমি রসুনের কথা বলি তাহলে রসুনের সেই বিশেষ স্বাদ আর গন্ধ আসে ডাই অ্যালাইল সালফাইড নামের একটা উপাদান থেকে। আর এই ডাই অ্যালাইল সালফাইড যেই নাম শুনলেই বুঝতে পারা যায় যে এটা সালফার ছাড়া তৈরি হওয়া সম্ভব নয়। সর্ষেতে কি ঝাঁজ থাকে বা সর্ষের যে একটা বিশেষ ধরনের স্বাদ থাকে সেটা একটা বিশেষ ধরনের গন্ধ নিয়ে আসে, সেটা অ্যালাইল আইসোথায়োসায়ানেট নামের উৎপাদন থেকে আসে। আর যদি আমরা সর্ষের চাষ করার সময় সালফারের ব্যবহার না করি তাহলে শস্যের মান এবং শস্যের ফলনের সরাসরি প্রভাব পড়ে। আমাদের আলুর স্বাদে যেমন বেনজিন, মিথিন, থায়োল নামের উপাদান থেকে আসে এবং এগুলোও সালফার ছাড়া তৈরি হয় না। একইভাবে সেটা পেঁয়াজ হোক বা যে কোনো ফল বা সবজি, তার রং, স্বাদ, গন্ধ সেসব সমস্ত কিছুই সালফার ছাড়া কিন্তু সম্ভব নয়। তো যদি আমরা এই ধরনের চাষ করি তাহলে জমিতে পুরোপুরি সালফার ব্যবহার করা উচিত। সালফার দিলে আমাদের ফসলের মধ্যে গ্লুকোসিনোলেট নামক উপাদান তৈরি হয়, যা ফসলকে কীটপতঙ্গ আর অন্যান্য রোগ থেকে লড়াই করার ক্ষমতা বাড়ায়। সালফার ব্যবহারে গ্লুটাথায়ন নামক উপাদানও তৈরি হয়, যা ফসলকে বিষাক্ত ধাতু থেকে রক্ষা করে। সালফার ব্যবহারের ফলে মাটির মধ্যে থাকা নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামের মতো অন্যান্য উপকারী উপাদানগুলিও ফসলের গ্রহণের ক্ষেত্রে বা গাছের গ্রহণের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আমাদের গাছ সহজে নাইট্রোজেন শোষণ করতে পারে এই সালফার মাটিতে প্রয়োগ করলে। অন্যভাবে বললে সালফার ব্যবহার করে ফসলের নাইট্রোজেনের উপকারিতা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। সালফারে অ্যাবায়োটিক স্ট্রেস থেকে বাঁচার ক্ষমতাও থাকে। গ্লুটাথায়ন বা গ্লাইসিন, সিস্টিন, গ্লুটামিক অ্যাসিড তৈরি করে গাছের প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক বৃদ্ধি করে। অ্যাবসিসিক অ্যাসিডকে শুষ্কতার হরমোন বলা হয়। বিজ্ঞানীদের মতে সালফার আর অ্যাবসিসিক অ্যাসিডের মধ্যে বিশেষ একটা সম্পর্ক থাকে। সালফারের তিনটে সবচেয়ে সাধারণ অজৈব রূপ হল সালফাইড, সালফেট এবং এলিমেন্টাল সালফার। সালফার এমন একটা ফর্ম যা গাছেরা নিতে পারে। বাজারে সালফেট এবং এলিমেন্টাল সালফারের উপর ভিত্তি করে দুই ধরনের সালফার পাওয়া যায়। এগুলোর মধ্যে বেশ পার্থক্য আছে। যদি আমরা সালফারের কথা বলি তাহলে সালফার ভিত্তিক সার গাছের জন্য তৎক্ষণাৎ উপলব্ধ হয়। এই সার জলে খুব তাড়াতাড়ি গুলে যায়, যার ফলে এর লিচিংও বেশি হয়। একবার ভারী বৃষ্টি হয়ে গেলে এটা নষ্টও হতে পারে। গাছে যেসব ঘাটতি দেখা যায় তা দুটো ঠিক করার জন্য এই সার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এলিমেন্টাল সালফার ক্ষেত্রে পুরোটাই উল্টো। এই এলিমেন্টাল সালফারের মধ্যে যে সালফার থাকে সেটা কিন্তু সরাসরি পাওয়া যায় না, এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং এটা যখন জলের সংস্পর্শে আসে তখন থায়োব্যাকটেরিয়া প্রজাতির ব্যাকটেরিয়া মৌলিক সালফারকে সালফেট আকারে রূপান্তরিত করে। জল ছাড়া এটা কিন্তু হতে পারবে না। এই সার ধীরে ধীরে ভেঙে যায় এবং লিচিংয়ের দ্বারা প্রবাহিত হয় না। একটাই সমস্যা আছে যে এটা গাছের গন্ধকের ঘাটতি মেটাতে উপযুক্ত নয়। এই টেবিল থেকে আমরা দেখতে পারি যে তিলজাত ফসলের জন্য সালফার সার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সালফার ব্যবহারে তেলের পরিমাণ এবং প্রোটিনের পরিমাণ দুটোই বাড়ে। দ্বিতীয় টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে ডালজাত ফসলের মধ্যে সালফার সার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সালফার ব্যবহারের ফলে ফসলের উচ্চতা, রুট নিডলসের সংখ্যা, শিমের সংখ্যা এবং বীজের পরিমাণ বাড়ে। এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারি যে আজকের দিনে ভারতের প্রায় 35% মাটিতে সালফারের অভাব দেখা গিয়েছে। বিভিন্ন উৎস থেকে বছরে প্রায় 8 লাখ মেট্রিক টন সালফার আমরা মাটিতে দিয়ে থাকি, কিন্তু প্রায় 13 লক্ষ মেট্রিক টন সালফার গাছপালা ব্যবহার করে ফেলে। এর মানে হচ্ছে আমাদের দেশে প্রতি বছর প্রায় 5 লাখ মেট্রিক টনের মতো বেশি সালফারের ঘাটতি বাড়ছে। আজকের দিনে অনেক কারণে আমাদের মাটিতে সালফারের অভাব দেখা দিয়েছে। এর একটা বড় কারণ হলো ডাল ও তিল শস্যের চাষ, যেগুলোতে সালফারের প্রয়োজন অনেক বেশি। এই ফসলগুলিতে প্রায় 51 মিলিয়ন হেক্টর বা দেশের 27% জমিতে চাষ হচ্ছে। দ্বিতীয় কারণ হলো লিচিং বা প্লাবিত সেচ বা আপনারা যেটা বলে থাকি আমরা ফ্লাড ইরিগেশন যেটাকে বলে থাকি, যেখানে সালফার কিন্তু ব্যাপকভাবে হারিয়ে যায়। তৃতীয় কারণ হলো সার ব্যবহার যেটা আমরা করি তার মধ্যে ম্যাক্সিমাম সারই হচ্ছে সালফার মুক্ত সারের আধিপত্য এবং এর আরেকটা কারণ হচ্ছে জৈব সারের ব্যবহারটাকে অনেক পরিমাণে কমে যাওয়া। আর চতুর্থ কারণ হলো জলাবদ্ধতা। আর পঞ্চম কারণ হলো
আজকাল আমাদের দেশে দেখা যাচ্ছে যে গাছপালা পোড়ানোর ফলে সালফার ডাই অক্সাইড হিসাবে সেটাকে ক্ষতি করছে, মানে সালফারকে সালফার ডাই অক্সাইডে পরিণত করে দিচ্ছে। 1950-এর দশকে ভারতে ফসফেটের প্রায় পুরো চাহিদাই মেটাতে হতো এসএসপির মাধ্যমে, যার মধ্যে ছিল 12% সালফার। কিন্তু এখন সেটা কমে যাচ্ছে এবং সেটা প্রায় 10% এসে দাঁড়িয়েছে। এটা ভারতের সালফারযুক্ত সার ব্যবহারের কমে যাওয়ার ফলে এই ঘটনাটা দেখা যাচ্ছে। চীনে এই সংখ্যা প্রায় 60%। গাছপালার জন্য সালফার ফসফরাসের মতোই জরুরি, কিন্তু কৃষকেরা যেসব সাধারণ এনপিকে সার ব্যবহার করে থাকেন সেগুলোর মধ্যে সাধারণত সালফারের পরিমাণ কমই থাকে। সেই কারণে সালফারের ঘাটতি দেখা যাচ্ছে। সালফারের ঘাটতি প্রথমে নতুন পাতাগুলোতে আসে, আর নাইট্রোজেনের অভাব প্রথমে দেখা যায় পুরনো পাতায়। এই ছবিগুলোতে আপনি গাছের মধ্যে সালফারের অভাব সহজেই বুঝতে পারবেন। করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের তরফ থেকে 4 ধরনের সালফার বাজারে পাওয়া যায়। প্রথমটি হলো গ্লোবোর বেন্টোনাইট সালফার, এটা সাধারণ 90% বেন্টোনাইট সালফার। দ্বিতীয়টি হলো সালফাম্যাক্স, এটা এফএসআর প্রযুক্তিযুক্ত 90% বেন্টোনাইট সালফার। তৃতীয়টি হলো সালফোজিক, এতে 65% বেন্টোনাইট সালফারের সঙ্গে 18% জিঙ্ক মিশ্রিত থাকে। আর চতুর্থটি হলো বসম্যাক্স, এতে 80% বেন্টোনাইট সালফারের সঙ্গে 1.2 এনজাইম বোরন থাকে। চলুন আমরা সালফাম্যাক্স সম্পর্কে জানি এরপরে। করমণ্ডল ইন্টারন্যাশনাল নিজস্ব প্রযুক্তিতে তৈরি করে এফএসআর টেকনিক সালফারের দানাগুলিকে দ্রুত ছড়িয়ে দিতে এবং সালফার সরবরাহ করতে সক্ষম হয়েছে। সালফাম্যাক্স ব্যবহার করা খুবই সহজ, আর এটিতে মাটিতে দেওয়ার জন্য যে কোনো বাল্ক সারের সঙ্গে বা আপনি বালির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যে এর দানাগুলো আকারে ছোট হয়ে যায় এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে অক্সিডাইজেশন হয়। সালফাম্যাক্স নিশ্চিত করে পুরো ফসলের সময়কাল ধরে গাছগুলিকে সালফার প্রদান করা। এই টেবিলের মাধ্যমে আমরা দেখতে পাবো সালফাম্যাক্স বাজারে যে কোনো সালফার সারের থেকে কতটা আলাদা আর ভালো। এটা জলে খুব দ্রুত দ্রবণীয় হয়, জলে ছড়ানোর গতিও এর বেশ দ্রুত। এর সালফার ফর্ম এলিমেন্টাল, যার কারণে ফসল অনেক সময় ধরে পুরো তার ডিউরেশনের জন্য সালফারটা পায়। মাটিতেও অনেকক্ষণ ধরে থাকে, যার ফলে মাটির পিএইচ ভালো হয় আর লিচিং লসও অনেক কম। যদি এর ব্যবহারের সব থেকে সহজ দিকটা যেটা আমরা বলি, এটা যে কোনো বাল্ক ফার্টিলাইজারের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। এর মানে এটা অনেক সহজ। ধরি আমরা সালফাম্যাক্স বা অন্য কোনো বেন্টোনাইট সালফারের কথা যদি বলি, তার কাজের ধরন এমন যে এলিমেন্টাল সালফার বেন্টোনাইট সেলের ভেতরে ইনক্যাপসুলেটেড অবস্থায় থাকে, তাই তার দানাগুলো যখন জলের সংস্পর্শে আসে সেই দানাগুলি ক্লে হওয়ার কারণে ফুলে যায় আর বেলুনের মতো ফেটে যায়। ফাটার সময় এলিমেন্টাল সালফারগুলো ছোট সালফারের ছোট ছোট পার্টিকেলগুলো বেরিয়ে পড়ে ছড়িয়ে পড়ে এবং তার উপরে ব্যাকটেরিয়ার বিভিন্ন স্পিসিস এর উপর কাজ করে এবং এটাকে অক্সিডাইজ করে সালফেট ফর্মে পরিবর্তিত করে দেয়। এই সালফেট ফর্ম গাছেরা তাদের বৃদ্ধি এবং অন্যান্য কাজের জন্য ব্যবহার করে। যদি আমরা গোবর সালফাম্যাক্সের ডোজের কথা বলি, তাহলে সিরিয়াল আর ফুলের জন্য এর ডোজ হচ্ছে 8 থেকে 10 কেজি প্রতি একর। ডাল, সবজি আর ফলের জন্য এর ডোজ 10 থেকে 12 কেজি প্রতি একর, আর সবজির জন্য এর ডোজ 12 থেকে 15 কেজি প্রতি একর। অয়েল পামের ক্ষেত্রেও এর ডোজ 20 থেকে 25 কেজি পার একর। চা, কফি বা তুলোর ক্ষেত্রে এর ডোজ হয় 8 থেকে 12 কেজি প্রতি একর। সরিষা এবং আখের জন্য প্রয়োজন হয় 15 থেকে 18 কেজি, আর আলুর জন্য লাগে 15 থেকে 20 কেজি পর্যন্ত। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন যে আমাদের ফসলগুলিতে সালফার খাদ্য হিসেবে কতটা জরুরি, আর সাথে সাথে করমণ্ডল ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বাজারে কত ধরনের সালফার পাওয়া যায় এবং তার সাথে সাথে সালফাম্যাক্সের গুণাগুণ এবং এটা কেন বাকি সালফারের থেকে আলাদা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও এই ভিডিওটা বেশি বেশি করে আপনার কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিন, যাতে তারা বেন্টোনাইট সালফারের গুণাগুণ সম্পর্কে জানতে পারে। নমস্কার।